কাহিনীর সাতকাহন, প্রাত্যহিক যাপনের সাপ্তাহিক বিনোদন, রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক ও নানান স্বাদের গল্পের ডালি দিয়ে সাজানো আমাদের এই আসরে আপনাকে স্বাগত। কাহিনীর সাতকাহনে আজকের গল্প দেবী নষ্ট চন্দ্র। লেখক জন আর ক্রসল্যান্ড। লেখক বিখ্যাত ইংরেজি রহস্য রোমাঞ্চ গল্প লেখক। আজকের গল্পটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন বিশিষ্ট অনুবাদিকা প্রীতি পাল চৌধুরী। শুরু হচ্ছে গল্প দেবী নষ্ট চন্দ্র। একটি তাঁবু। তাঁবুর সামনে আগুনের পাশে বসে তিনটি মানুষ। গরমকালের রাত, অগাস্টের প্রথম। স্থান মধ্য আমেরিকা। উত্তরে দূরে, বহু দূরে আকাশের গায়ে আলোর আভা। ওই আলো বলছে সভ্যতা বা জীবনের কথা। ওই আলো মেক্সিকো নগরীর। দিগন্ত প্রসারী সমতল প্রান্তরের ওপারে সেই নগরী। দক্ষিণে আকাশ রেখা ঢেকে আছে একটা বিরাট কালো ছায়ায়। এ ছায়া এক বিশাল পিরামিডের। একটা নাতি উচ্চ পাহাড়ের উপর এই বিশাল পিরামিড। হ্যাঁ, মিশর নয়, মধ্য আমেরিকায়ও পিরামিড রয়েছে। এ পিরামিড এখানকার লাল মানুষদের তৈরি। শ্বেতকায় ইউরোপীয়রা আমেরিকায় আসবার আগে এই বিরাট মহান দেশে ছিল লাল মানুষদেরই আধিপত্য। আমেরিকায় গড়ে উঠেছিল মায়া, আজটেক আর ইনকা সভ্যতা। পাহাড়ের উপরে 100 ফুট উঁচু এই অতিকায় পিরামিডটা। পিরামিডের ছায়া তাঁবু আর মানুষ তিনটিকে কালো ছায়ায় ঢেকে দিয়েছে। সহসা ছায়াময় পিরামিডের ডান দিকে দেখা গেল একটা ভৌতিক দীপ্তি। দীপ্তিটা ক্রমেই বাড়তে লাগলো। অজান্তেই ওরা তাকালো আলোর দিকে। চন্দ্রোদয়। পিরামিডের ডান পাশে চাঁদের একটা কোণা দেখা যাচ্ছে। একটু পরেই দিগন্ত প্রসারী উন্মুক্ত প্রান্তরে দেখা গেল রূপলি আলোর বন্যা। সাদা তাঁবুটা ঝকঝক করে উঠল। তিনটি মানুষের মুখও স্পষ্ট হয়ে উঠল চাঁদের আলোয়। দেখা গেল তিনটি অসমবয়সী ভিন্ন আকৃতির মানুষকে। মাঝখানের লোকটি লম্বা, মেদহীন, চেহারা মাঝবয়সী। তার মুখখানা সরু, সরু মুখে ছোঁচালো দাড়ি। লোকটির মাথায় টুপি নেই। চাঁদের আলোয় দেখা যায় মাথার চুলে ধূসরতার আভাস। লোকটি পাইপে ধূমপান করছিল। এক মুখ ধোঁয়া ছেড়ে ডান পাশের লোকটির দিকে তাকিয়ে মাঝবয়সী লোকটি বলল, চাঁদ ওঠায় সমস্ত পরিবেশটাই যেন পাল্টে গেল। মনে হচ্ছে আমরা যেন রূপকথার পরীদের জগতে এসে পড়েছি। ডান পাশের লোকটি আগুনের দিকে তাকিয়েছিল। মাঝবয়সী লোকটির কথা শুনে সে চমকে তার দিকে তাকালো। এ লোকটির বয়স কম, ওর চেহারা সুগঠিত। লোকটি লম্বা, চেহারাটা সৈনিকের মতো। মাথার চুল ছোট করে ছাঁটা, দাড়ি গোঁফ কামানো। শক্ত দুসারি দাঁতে কামড়ানো পাইপটাকে হাতে নিয়ে লোকটি ছাই ঝাড়ল। তারপর একটা লঘু হাই তুলে বলল,
হ্যাঁ প্রফেসর, অন্ধকারে জায়গাটাকে বড্ড ভুতুরে বলে মনে হচ্ছিল। স্বীকার করতে লজ্জা নেই, কেমন একটা অস্বস্তিতে ভরে উঠেছিল সমস্ত মন। বহুকাল আগে এখানে যেসব কাণ্ড ঘটত, মনে হচ্ছিল তা যেন এক্ষুনি আবার ঘটতে যাচ্ছে। আমি যেন ওদের ধর্ম উৎসবের মিছিল দেখতে পাচ্ছিলাম। বিচিত্র পোশাক পরা পুরোহিতেরা যেন মিছিল করে তাদের বলি নিয়ে চন্দ্রদেবীর মন্দিরের দিকে চলেছে। আমি যেন তাদের অদ্ভুত মন্ত্র পাঠ শুনতে পাচ্ছিলাম। অধ্যাপকের বাঁ পাশে বসা তৃতীয় লোকটি লাফিয়ে উঠল। অনেকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল চাঁদের দিকে। ওকে লোক না বলে বালক বললেই ঠিক হয়। ওর বয়স কোনো মতেই 19 কি 20-র বেশি নয়। ছেলেটির চেহারা রোগা পাতলা। চাঁদের আলোয় মাথার চুলগুলি সোনালি বলে মনে হচ্ছে। মুখখানা মনে হচ্ছে পাণ্ডুর। দ্বিতীয় লোকটির দিকে তাকিয়ে ছেলেটি বলল, আপনি ঠিক বলেছেন ক্যাপ্টেন স্ট্যান্ডিস। অন্ধকারে জায়গাটাকে সত্যিই ভুতুরে বলে মনে হচ্ছিল। কেমন যেন ছমছমে ভাব চারদিকে। এখন চাঁদ উঠছে, কিন্তু পরিবেশটা কেমন যেন অলৌকিক বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে না যে আমরা যেন পরিচিত পৃথিবীটাকে ছেড়ে এক অজানা অলৌকিক জগতে এসে পড়েছি। তুমি বড্ড বেশি কল্পনাপ্রবণ। লাল মানুষেরা, দোঁয়াশলা শ্রমিক আর কুলিরা যেসব ভুতুরে গল্প বলে, তা কি আপনি সত্যি বিশ্বাস করেন মামা? একটু হাসলেন অধ্যাপক। তারপর তরুণের দিকে তাকিয়ে তার মুখ গম্ভীর হল। জিওফ্রে, মাঝে মাঝে পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। পৃথিবীতে অনেক জিনিস আছে যা খুব অদ্ভুত বলে মনে হয়। আপাত দৃষ্টিতে এসব ঘটনার কোনো বুদ্ধিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যায় না। অবশ্য তার কারণ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা। মানুষের জ্ঞান যখন আরও বাড়বে, তখন এইসব তথাকথিত অলৌকিক এবং অপ্রাকৃত ঘটনাগুলির ব্যাখ্যা দেওয়া সম্ভবপর হবে বলে আমি মনে করি। আর এইসব কুলিদের গালগল্পে আমার খুব একটা আস্থা নেই। কেননা সত্যি মিথ্যে মিলিয়ে ওরা যে কাহিনী বলে, সেগুলোর ভিতর থেকে মিথ্যের মিশেল বাদ দিয়ে সত্যিটুকুকে বের করা খুবই মুশকিল। এরা এক অদ্ভুত জাত। এই মুহূর্তে সত্যি কথা বলল তো পর মুহূর্তে মিথ্যে কথা বলবে। আজ যার সঙ্গে সহজেই বন্ধুত্ব করল, কাল সুযোগ পেলে বিনা দ্বিধায় অবলীলাক্রমে তাকে খুন করতে পারে এরা। কিন্তু ওরা বারবার একই গল্প কেন বলে প্রফেসর বেকার? ওরা ঘুরে ফিরে সেই একই নরবলি আর রক্ত উৎসর্গের গল্প বলে। আর সেসব গল্প ওরা এমন ভয়ঙ্করভাবে বলে যে শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওরা রাতের পর রাত একই গল্প করে। আমি ওদের বাসস্থান তদারক করতে গিয়ে ওই একই গল্প বারবার শুনেছি। একটা কথা মনে রাখতে হবে ক্যাপ্টেন, এদেশি কুলিদের বেশিরভাগই হলো অজ্ঞ, অশিক্ষিত। ওরা লিখতে জানে না, পড়তেও জানে না। এখানে ওদের আমোদ প্রমোদের কোনো উপকরণও নেই। তাই অবসর সময় কাটায় অতীতের গল্প বলে। এক সময় ব্রিটেনে আমাদের পূর্বপুরুষেরাও এমনি করেই সময় কাটাতেন। জিওফ্রে বেলিউ চোখ বড় বড় করে ক্যাপ্টেন আর অধ্যাপকের কথা শুনছিল। ওর শরীরটা ভালো নেই। মধ্য আমেরিকার উত্তাপ ওর দুর্বল রোগা শরীরটাকে অসুস্থ করে তুলেছে। ভীত এবং উৎকণ্ঠিত স্বরে সে বলল, আমাদের দোভাষী কুইকিষ্ট আজ আমাকে একটা ভয়ঙ্কর গল্প বলেছে। কি বলেছে কুইকিষ্ট? বলেছে কাল রাতে এখানে নাকি প্রেতের মিছিল হবে। আমাদের কুইকিষ্ট দেখছি কেবল মিথ্যাবাদী নয়, সে ভবিষ্যৎ দ্রষ্টা মহাপুরুষও বটে। আমি তাকে এক বিন্দু বিশ্বাস করি না। কিন্তু এটা স্বীকার করতেই হবে যে সে একজন দক্ষ দোভাষী। তিনবার আমরা এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অভিযান করেছি, কিন্তু এরকম দক্ষ দোভাষী আর পাইনি। তাছাড়া লাল আর দোঁয়াশলা কুলিকামিনদেরও বেশ বশে রাখতে পারে। জানো মামা, কি করে ও লোকগুলোকে বসে রাখে? কি করে?
জাদু দিয়ে। জাদু? হ্যাঁ, কি বলছো তুমি? আমি নিজের চোখে ওর জাদু দেখেছি। তরুণ জিওফ্রের গলা উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগল। অধ্যাপক উঠলেন, সস্নেহে হাত রাখলেন জিওফ্রের কাঁধের উপর, বললেন, চলো, এবার আমাদের মশারির নিচে কম্বলের তলায় যাওয়া দরকার। ঘুমোতে হবে, কাল অনেক ভোরে উঠতে হবে। সারাদিন অনেক কাজ। পিরামিডের তলাটা পরিষ্কার করা হয়েছে, কাল আমাদের চূড়ায় উঠতে হবে। চন্দ্রদেবীর মন্দির রয়েছে পিরামিডের চূড়ায়। ওই মন্দিরের পবিত্র বেদির সামনেই এককালে নরবলি দেওয়া হতো। কাল মন্দির আর বেদি ভালো করে পরীক্ষা করতে হবে। কুইকিস্টোর গালগপ্প নিয়ে বেশি মাথা ঘামিও না বাপু। স্বদেশি মানুষেরা এরকম অনেক গালগপ্পই করে থাকে। জিওফ্রে চুপ করে রইল। একটু চুপ করে থেকে অধ্যাপক বেকার বললেন, ঘুমোতে যাওয়ার আগে তোমাকে ডবল ডোজ কুইনাইন খেয়ে নিতে হবে। আজকেও তোমার জ্বর হয়েছিল, কালকে জ্বর হলে মুশকিলে পড়ব। আমি একই সঙ্গে ডাক্তার আর প্রত্নতাত্ত্বিকের কাজ করতে পারবো না। এখন সময়টা মূল্যবান, কুইনাইন খেয়ে নিয়ে ভালো করে বিশ্রাম করো। চলো, তোমায় তাঁবুতে পৌঁছে দিয়ে আসি। আমি আর ক্যাপ্টেন স্ট্যান্ডিস একটু পরেই যাচ্ছি। জিওফ্রে বেলিউকে তাঁবুতে পৌঁছে দিয়ে অধ্যাপক স্ট্যান্ডিসের কাছে ফিরে এলেন একটু পরেই। ক্যাপ্টেন স্ট্যান্ডিস তখন অলসভাবে বসে নিভন্ত কাঠকয়লাগুলোতে পদাঘাত করছিলেন। ক্যাপ্টেনের পাশে বসতে বসতে অধ্যাপক বললেন, জিওফ্রেকে নিয়ে বেশ ঝামেলায় পড়তে হবে দেখছি। আমি কদিন ধরেই লক্ষ্য করছি ওর আমাদের সঙ্গে আসাটাই ঠিক হয়নি। এই জঘন্য উত্তাপ আর কীটপতঙ্গের উৎপাত ওর মোটেই সহ্য হচ্ছে না। ওর আবার জ্বর হবে। আপনি কেন ওকে সঙ্গে নিয়ে এলেন প্রফেসর? আনতে হলো কারণ ও একজন বেলিউ। পারিবারিক ব্যাপার, বুঝলেন ক্যাপ্টেন, পারিবারিক ব্যাপার। নেপোলিয়ান একবার বলেছিলেন না, ঈশ্বর আমাকে আত্মীয়দের হাত থেকে রক্ষা করুন, বা ওই জাতীয় কিছু একটা। জিওফ্রে বেলিউ হলো আমার একমাত্র বোনের একমাত্র ছেলে। ও কেমব্রিজে পড়াশোনা করেছে, রেজাল্ট নেহাত খারাপ করেনি, কিন্তু ছেলেবেলা থেকেই ওর ভগ্ন স্বাস্থ্য। ডাক্তারের উপদেশ হলো ওকে সমুদ্রযাত্রা আর ভ্রমণ করতে হবে, তাহলেই নাকি ওর স্বাস্থ্যের উন্নতি হবে। তাই আমার বোন আমায় এসে ধরল। আমি তাকে বোঝাবার জন্য অনেক চেষ্টা করলাম। বললাম আমরা বেড়াতে যাচ্ছি না, কাজে যাচ্ছি। কিন্তু আদুরে ছোট বোন আমার কোনো কথাই শুনতে রাজি হলো না। শেষ পর্যন্ত বাধ্য হয়েই আমাকে রাজি হতে হলো। একমাত্র সন্তান, তাই আমার বোন ওকে একা বা অচেনা অজানা লোকেদের সঙ্গে দেশ ভ্রমণে পাঠাতে ভয় পাচ্ছিল। ওকে সঙ্গে আনবার আগে আমি ভালো ডাক্তার দিয়ে ওর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি। ডাক্তার কিন্তু বলেছেন যে ও সমুদ্রযাত্রা আর ভ্রমণের ধকল সহ্য করতে পারবে। তবু ওর ওপর নজর রাখা দরকার। আর দুপুরের এই গরমে ওকে তাঁবুর বাইরে যেতে দেবেন না। আর বলুন ক্যাপ্টেন, কোনো সংকোচ করবেন না। আমার কথাটা হয়তো একটু অদ্ভুত শোনাবে, তবু বলছি, কুইকিস্টোর সঙ্গে ওকে বেশি মেলামেশা করতে দেবেন না। আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি ক্যাপ্টেন স্ট্যান্ডিস। ছেলেটা অল্প বয়সী, কল্পনাপ্রবণ, যে যা বলে সহজেই তা বিশ্বাস করে ফেলে। তাছাড়া ওর শরীর স্বাস্থ্যও ভালো নয়। কুইকিস্টো ওর কোনো উপকারই করতে পারবে না, তাকে আমি সাবধান করে দেব। জিওফ্রের সাথে সে যেন আর ওসব আজগুবি ভুতুড়ে গল্পগুলো না বলে। আসুন এবার কালকের কাজকর্ম নিয়ে প্ল্যান করা যাক। অধ্যাপক আর ক্যাপ্টেন আরও অনেকক্ষণ ধরে কথাবার্তা বললেন। যখন উঠলেন তখন আকাশ সাগরের নৌকো বেয়ে চাঁদ প্রায় মাঝ আকাশে পৌঁছে গেছে। চাঁদের আকৃতি প্রায় গোল। অধ্যাপক বেকার হলেন এই প্রত্নতাত্ত্বিক দলের নেতা। মধ্য আমেরিকার এই বিরাট ঢিবিটার চারপাশে এ কদিন কাজ হয়েছে।
ঢিবিটাকে পরিষ্কার করবার পর দেখা গেল ওটার আকৃতি একটা পিরামিডের মতো। বিরাট পিরামিড, 100 ফিটের উপর উঁচু, 4 পেশে, 300 ফিট স্কোয়ারের উপর জায়গা জুড়ে পিরামিডটা। পিরামিডের উপর চন্দ্রদেবীর মূল মন্দির। কত হাজার বছর আগে শত শত হতভাগ্য দাসের শ্রমকে কাজে লাগিয়ে এই পিরামিড আর মন্দির তৈরি করা হয়েছিল। পিরামিডের মন্দিরটা উঠেছে 3 থাকে। প্রত্যেক থাকের পর চারপাশে ঘেরা গ্যালারি বা প্ল্যাটফর্ম। প্রতি গ্যালারির উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে 4টে করে মুখ। দক্ষিণ মুখ দিয়ে চওড়া সিঁড়ি উঠে গেছে মূল মন্দিরের দিকে। সিঁড়ির ধাপগুলি চওড়া। উঁচু এ পিরামিড মন্দির যে কালে তৈরি হয়েছিল তখন মেক্সিকোর লাল মানুষেরা পাথরের টুকরো থেকে যন্ত্রপাতি আর হাতিয়ার পর্যন্ত তৈরি করতে শেখেনি। 3 বছরে 3 বার অভিযান করে অধ্যাপক বেকার পিরামিডটার গায়ে জমাট বাঁধা পুরু লাভার স্তর পরিষ্কার করিয়েছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভার আবরণে ঢেকে গিয়েছিল পিরামিড মন্দিরটা। এখন সব পরিষ্কার হয়েছে, এবার আসল কাজ শুরু হবে। এ বিরাট মন্দির পিরামিডের মধ্যে কত ঘর, কত পথ, কে জানে। হয়তো এর ভিতরে পাওয়া যাবে লাল মানুষদের শিল্পকলার বহু নিদর্শন। দেওয়ালে পাওয়া যাবে কত চিত্রলেখা। হয়তো মধ্য আমেরিকার লাল মানুষদের সভ্যতার উপরেই নতুন করে আলোক সম্পাত হবে। হয়তো নতুন করে লিখতে হবে লাল মানুষদের ইতিহাস। স্থানীয় শ্রমিকদের কাজে লাগিয়েছেন অধ্যাপক বেকার। শ্রমিকদের কাজের তদারকি করছেন ক্যাপ্টেন স্ট্যান্ডিস। জিওফ্রের উপর কোনো নির্দিষ্ট কাজের ভার দেওয়া নেই। তার হাতে প্রচুর সময়। সে ঘুরে ঘুরে কাজ দেখে আর কুলিদের সঙ্গে ভাঙা ভাঙা স্প্যানিশ ভাষায় আলাপ জমাবার চেষ্টা করে। দোভাষী কুইকিস্টোর সঙ্গে তো তার খাতির বেশ জমেই উঠেছে। পরস্পরকে শুভরাত্রি জানিয়ে অধ্যাপক আর ক্যাপ্টেন তাঁবুর দিকে চললেন। কুলি কামিনদের গান আর হৈ হুল্লোড়ের শব্দ ভেসে এলো দূর থেকে। ওরা পিরামিডটার ওপাশে ক্যাম্প করেছে। দোভাষী কুইকিস্টো আছে ওদের সঙ্গে। অধ্যাপক এবং ক্যাপ্টেন নিজের নিজের ক্যাম্প খাটে আশ্রয় নিলেন। পরদিন সকালে জিওফ্রেকে অনেক স্বাভাবিক মনে হলো, কিন্তু অধ্যাপক বেকার তাকে ঢিবির দিকে না গিয়ে বিশ্রাম নিতে বললেন। জিওফ্রের সারাটা সকাল কাটল বই পড়ে আর তাঁবুর ছায়ায় শুয়ে বসে। বিকেলবেলায় রোদের তেজ কমতে জিওফ্রে বেরিয়ে পড়ল, কিন্তু কিছু করবার নেই। তাঁবুর আশেপাশেই ঘুরঘুর করতে লাগলো ও। হঠাৎ পায়ের শব্দ পেয়ে চমকে মুখ তুলল জিওফ্রে। কুইকিস্টো আসছে। কুইকিস্টোর পরনে আঁটো সাঁটো খাটো সুতির পোশাক, মাথায় একটা বিরাট স্ট্র হ্যাট। টুপির ছায়া যেন ওর কালো মুখখানাকে আরও কালো করে তুলেছে। কুইকিস্টো শুধু দোভাষীই নয়, সে কুলি কামিনদের সর্দারও বটে। মন্দির পিরামিডের কাছে এখন পুরো দমে কাজ চলছে। এ সময় সেখানে না থেকে ও এখানে কেন? দীর্ঘ খেলোয়াড়ি পদক্ষেপে কুইকিস্টো জিওফ্রের কাছে এগিয়ে এলো। মাথা নুইয়ে অভিবাদন করল ওকে। কি ব্যাপার? কিছুটা বিরক্ত হয়েই কুইকিস্টোর দিকে তাকিয়ে প্রশ্ন করল জিওফ্রে। ক্যাপ্টেন বলছিলেন আপনি নাকি অসুস্থ হয়ে পড়েছেন, তাই দেখতে এলাম। এখন কি কিছুটা সুস্থ বোধ করছেন? হ্যাঁ, অনেকটা সুস্থ বোধ করছি। কিন্তু তুমি শুধু আমার খবর জানবার জন্য এসছো? কুইকিস্টো আরও কাছে এলো। জিওফ্রের মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,
না, আমি কিছু খবর জানাতেও এসেছি। কি খবর? মিস্টার বেলিউ, আজ পূর্ণিমা, তাই না? তা হতে পারে। কাল রাতে চাঁদকে প্রায় গোল দেখেছি। আজকের রাত জাদুর রাত। আজ রাতে চাঁদের আলোয় অশরীরীরা নেমে আসবে পৃথিবীর বুকে। মন্দির, পিরামিডে অনেক অনেক অলৌকিক ব্যাপার ঘটবে। আপনি কি সেসব দেখতে চান? কি বলছো তুমি? জিওফ্রের কণ্ঠে একই সঙ্গে বিস্ময় আর প্রশ্ন। ঠিকই বলছি। বছরে একবার করে পূর্ণিমার রাতে বিদেহী আত্মারা মাটির কোলে ফিরে আসেন, শুরু করেন তাদের নানা আচার অনুষ্ঠান। আপনার বিশ্বাস হচ্ছে না বুঝি? ভাবছেন কি সব আজগুবি গল্প বলছি। বেশ তো, আজ রাতে চলুন আমার সাথে। নিজের চোখে সব কিছু দেখবেন। দেখবেন বহুকাল আগে প্রয়াত মানুষরা কেমন করে চন্দ্রদেবীর পুজো করছেন। প্রলোভনটা সাংঘাতিক। বেলিউ বয়সে তরুণ, দৈহিক শক্তি সামর্থ্য কম থাকলেও ওর রক্তে রয়েছে অ্যাডভেঞ্চারের নেশা। বাবা ছিলেন দুঃসাহসী নাবিক, আর মামা প্রত্নতাত্ত্বিক অভিযাত্রী। কিন্তু এই অদ্ভুত মানুষটার আজগুবি কথাগুলো বিশ্বাস করা কি ঠিক হবে? ওর কথায় উৎসাহ না দেখালেই বোধহয় ভালো। আচ্ছা, আগে ভালো করে শোনাই যাক না ওর কথাগুলো। শুনতে তো আর কোনো দোষ নেই। আচ্ছা, শোনা যাক তুমি কি বলতে চাইছো। তবে তুমি যা বলছো তার মধ্যে নিশ্চয়ই কোনো ছল চাতুরি বা কৌশল রয়েছে। না না, কিচ্ছু না, কিচ্ছু না। কোনো ছল চাতুরি বা কৌশল কিচ্ছু নেই। সত্যি বলছি, আজ রাত হলো জাদুর রাত। শুনুন, আজ হলো পূর্ণিমা। বহু বহু বছর আগে এমনি রাতে এখানকার লাল মানুষরা মিছিল করে আসতো চন্দ্রদেবীর পিরামিড মন্দিরে। উৎসব হতো, বিরাট বিপুল উৎসব। নরবলি দেয়া হতো দেবীর উদ্দেশ্যে। বছরের একটি দিনে এমনি পূর্ণিমা রাতে এখনো সেসব দেখা যায়। ছায়া অশরীরীরা নেমে আসে মাটির টানে। আজ সেই রাত, মিস্টার বেলিউ, আজ সেই রাত। আপনি দেখবেন সেসব? আপনি দেখবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে দেখাবো। আমি আপনাকে সব দেখাবো। দেখবেন অতীত কেমন করে জীবন্ত হয়ে উঠছে, ছায়া কেমন করে কায়া ধরছে। সেই ছায়া কায়ার মায়াপুরে আমি আপনাকে নিয়ে যাব। আপনি যাবেন তো? নিশ্চয়ই, নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই যাবেন। যেতেই হবে আপনাকে। বেলিউ হেসে উঠল, কিন্তু ততক্ষণে ওর মনেও জাদুর ছোঁয়া লেগেছে। আপনি হাসছেন? হাসবো না তো কি। বহুকাল আগে হয়তো এদেশীয়রা এখানে মিছিল করে আসতো, চন্দ্রদেবীর পুজো দিত, নরবলি হতো। কিন্তু আজ রাতে আর কি ঘটবে? সেসব আচার অনুষ্ঠান তো কতকাল আগে শেষ হয়ে গেছে। সেসব পুরোহিতই বা এখন কোথায়? স্থির দৃষ্টিতে কুইকিস্টো তাকিয়ে রইল জিওফ্রের চোখের দিকে। কিছুক্ষণ কোনো কথা বলল না। কুইকিস্টোর দৃষ্টিটা যেন অন্তর্ভেদী। বেলিউর মনের গহন গোপন কোণে কি রয়েছে তাও দেখতে পাচ্ছে। সেই দৃষ্টির পরশে ওর মনের মধ্যে যেন একটা অদ্ভুত উৎসাহের আলোড়ন উঠল। ধীরে ধীরে জিওফ্রের সজাগ মনের চিন্তাভাবনাগুলো কেমন যেন এলোমেলো হয়ে গেল। কুইকিস্টো স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল জিওফ্রের দিকে। সে একটুও নড়ল না, কোনো কথাও বলল না। কিছুক্ষণ কেটে গেল, দুজনেই নিস্তব্ধ। শেষ পর্যন্ত কুইকিস্টো তার ডান হাতখানা তুলল। জিওফ্রের মুখের সামনে দিয়ে তুলল হাতখানা, তারপর ধীরে ধীরে নামালো। ওর হাতের তালু জিওফ্রের চোখ আর মুখের সামনে দিয়ে নামল।
জিওফ্রে যেন সম্মোহিত হয়ে পড়ল। সে আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল দোভাষীর দিকে। আরও কিছুক্ষণ চুপ করে থেকে কুইকিস্টো বিড়বিড় করে বলল, আপনি আসবেন, আপনাকে আসতেই হবে। আজ রাতে পিরামিড মন্দিরে সিঁড়ির গোড়ায় আপনার সঙ্গে আমার দেখা হবে। দেখা হবে, দেখা হবে। যেন মন্ত্রমুগ্ধের সুরে শব্দ দুটি উচ্চারণ করে জিওফ্রে। চাঁদ উঠবার সময় আমাদের দেখা হবে, দেখা হবে। বিচিত্র ভঙ্গিমায় জিওফ্রের মুখের সামনে আবার হাত নাড়ল কুইকিস্টো। তারপর নিঃশব্দ পদসঞ্চারে চলে গেল সেখান থেকে। আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইল জিওফ্রে। একটু পরে হঠাৎ যেন ঘুম থেকে জেগে উঠল জিওফ্রে। চোখ কচলালো, তাকালো চারপাশে। কেউ নেই, সে একা। তাঁবু থেকে অনেকটা দূরে এসে পড়েছে। সে এখানে এলো কেন? এখানে তো তার আসবার কথা নয়। তবে আগের কয়েক মুহূর্তের কথা মনে করবার চেষ্টা করল জিওফ্রে। সব অস্পষ্ট, সব আবছা, সব যেন কুয়াশায় ঢাকা। কি একটা ব্যাপার যেন মনে এসেও আসছে না। না না, ব্যাপার নয়, কি একটা নাম। কার নাম, কার নাম ভেবে লাভ নেই, কিছুতেই মনে পড়ছে না। আচ্ছা, তাঁবু থেকে এত দূরে এসে কি কয়েক মুহূর্তের জন্য ও জ্ঞান হারিয়ে ফেলেছিল? টলতে টলতে তাঁবুর দিকে এগোলো জিওফ্রে। তাঁবুতে পৌঁছেই শুয়ে পড়ল বিছানায়। আবার বোধহয় কাঁপুনি দিয়ে জ্বর আসছে, মাথাটা ঘুরছে, কেমন যেন বমি বমি ভাব, সারা শরীরে কেমন যেন অস্বস্তি। এক সময় ঘুমিয়ে পড়ল জিওফ্রে। সারাদিনের কাজের শেষে অধ্যাপক বেকার এবং ক্যাপ্টেন স্ট্যান্ডিজ যখন তাঁবুতে এলেন, তখন জিওফ্রে বেলিউ গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমোক, ওর এখন বিশ্রামেরই প্রয়োজন। ক্যাপ্টেন স্ট্যান্ডিজ বললেন। অধ্যাপক এবং ক্যাপ্টেন দুজনেই একটু ঝুঁকে জিওফ্রের দিকে তাকিয়েছিলেন। অধ্যাপক জিওফ্রের নাড়ি দেখে বললেন, নাড়ি তো দেখছি প্রায় স্বাভাবিক। ঠিকই বলেছেন আপনি, ওর এখন দরকার প্রচুর বিশ্রাম আর ঘুম। তাই হলো ওর সবচেয়ে বড় ওষুধ। ও ঘুমোক, আমরা বাইরে গিয়ে আজকের কাজকর্ম নিয়ে আলোচনা করি। কালকের কাজের পরিকল্পনাটাও চোখে ফেলা যাবে সেই সঙ্গে। গত রাতের মতো আজও ওরা আলোচনা শুরু করলেন নানা বিষয় নিয়ে। এবারের অভিযানে কতদিন কাজ করবে, আজকে যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেল সেগুলির প্রকৃত মূল্যায়ন ক্যাম্পে বসে কতটা করা সম্ভব, যে চিত্রলেখা পাওয়া গিয়েছে তার সঙ্গে এযাবৎ জানা কোনো চিত্রলেখার মিল আছে কিনা, থাকলেই বা কতটা আছে, এসব ব্যাপার নিয়ে ক্যাপ্টেন স্ট্যান্ডিসের মনেও প্রত্নতত্ত্ব সম্পর্কে আগ্রহ এবং কৌতূহলের সঞ্চার হয়েছিল। অবসরপ্রাপ্ত সামরিক অফিসার হলেও প্রত্নবিদ্যা সম্পর্কে তার একটা মোটামুটি প্রাথমিক জ্ঞানও ছিল। দুজনে আলোচনায় মশগুল। কতটা সময় কেটে গেল সে সম্পর্কে ওদের কোনো হুঁশ রইল না। হঠাৎ এক সময় তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কে ওরা সচেতন হলেন। জিওফ্রে এসে দাঁড়িয়েছে তাঁবুর বাইরে। আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও। একটু নড়নচড়ন নেই। ওকে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা পাথরের তৈরি মূর্তি। অধ্যাপক বেকার গেলেন জিওফ্রের কাছে, বললেন,
এখন কেমন লাগছে? শরীরটা একটু ঝরঝরে মনে হচ্ছে তো? যেন চমকে উঠল জিওফ্রে। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অনেকটা সুস্থ বোধ করছি। আর দিন দুয়েক বিশ্রাম নিলেই মনে হয় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। হ্যাঁ হ্যাঁ, উঠবেই তো। তা বাবা, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আগে কিছু খেয়ে নাও, তোমার জন্য ফ্লাস্কে চা রাখা রয়েছে। হ্যাঁ, সত্যি আমার খুব খিদে পেয়েছে। যাও যাও, আর কথা নয়, আগে ভালো করে খেয়ে দিয়ে নাও। তাঁবুর মধ্যে ঢুকল জিওফ্রে। বেশ পেট পুরেই খাওয়া দাওয়া করল। খাদ্যদ্রব্য খারাপ নয়, এসব দিকে অধ্যাপকের বেশ তীক্ষ্ণ দৃষ্টি। উনি নিজেও একটু ভোজন বিলাসী। টিনবন্দি খাবার তো প্রচুর পরিমাণে সঙ্গে করেই নিয়ে এসেছেন, তাছাড়া রয়েছে স্থানীয় সরবরাহ। খাওয়া শেষ করে তাঁবুর বাইরে বেরিয়ে এলো জিওফ্রে। খেয়েছো? হ্যাঁ মামা। তাহলে এবার বসো এখানে। আজকে যে জিনিসগুলো পাওয়া গিয়েছে, শরীর সুস্থ থাকলে কাল তুমি সেগুলির প্রাথমিক ক্লাসিফিকেশন করবে। তুমি প্রত্নতত্ত্ব পড়ছো, কাজেই কাজটা তোমার পক্ষে খুব একটা শক্ত হবে না। তোমার কাজ শেষ হলে আমি তা দেখব, ভুল ভ্রান্তি হলে তা শুধরে দেব। এটা তোমার একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে। বেশ। এখন বসো এইখানে। কুইকিস্টোর সঙ্গে বেশি মাখামাখি করতে যেও না। লোকটা দোভাষী হিসেবে খুবই ভালো, কিন্তু বড্ড বেশি গাল গল্প করে। আমি বরং এখন একটু ঘুরে আসি। এখন তো গরম নেই, তাছাড়া আমার শরীরটাও বেশ ঝরঝরে লাগছে। ঠিক আছে, তবে বেশি দূরে যেও না। একটু পরেই মাটি থেকে একটা ভিজে ভিজে ভাব উঠবে, তার আগেই ফিরে এসো। যাও, ঘুরে এসো একটু। ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়ল জিওফ্রে। গাছের ছায়ায় ছায়ায় এগিয়ে চলল ঢিবিটার দিকে। পিরামিড মন্দিরটার কাছে এসে পড়ল জিওফ্রে। ভাবল এবার কি করণীয়। কেন যে এ পথে ও এলো তা জিওফ্রে বুঝতে পারছিল না। ও কি স্বেচ্ছায় এসেছে? দূর, এসব কি উদ্ভট উৎকট চিন্তা। ও নিজেই এসেছে। শরীরটা বোধহয় এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই এইরকম মনে হচ্ছে। ওই তো পিরামিডটা, কেমন একটা প্রাগৈতিহাসিক অতিশয় জন্তুর মতো মনে হচ্ছে পিরামিডটাকে। ওর বুঝি বিশ্বগ্রাসী ক্ষুধা, সামনে যা পাবে তাই গ্রাস করে ফেলবে। না, আবার উদ্ভট চিন্তাটা ওকে পেয়ে বসেছে। এরকম কথা ও আর ভাববেই না। মন্দির পিরামিডের সিঁড়ির কাছে পৌঁছে গেল জিওফ্রে। আকাশে চাঁদ উঠেছে, পূর্ণচন্দ্র। আজ পূর্ণিমা। কি একটা কথা জিওফ্রের মনে মনে আশি আশি করেও আসছে না। এ কি, সিঁড়ির শেষ ধাপে একটা লোক বসে আছে না? লোকটার আপাদ মস্তক একখানা রঙিন কম্বলে ঢাকা। জিওফ্রে সিঁড়ির কাছে আসতেই লোকটা উঠে দাঁড়ালো। কম্বলখানা খুলে ভাঁজ করে রাখলো কাঁধের উপর। কুইকিস্টো, তুমি কি করছো এখানে? ধীর পদক্ষেপে এগিয়ে এলো কুইকিস্টো। স্থির দৃষ্টিতে তাকালো জিওফ্রের দিকে। তাহলে মিস্টার বেলিউ, তাহলে এলেন শেষ পর্যন্ত? ভালো ভালো, খুব ভালো। আজ রাত জাদুর রাত। নিঝুম রাতে প্রেতপুরীর বিদেহী বাসিন্দারা আজ নেমে আসবেন এখানে। পুজো করবেন চন্দ্রদেবীর, বলি দেবেন। মৃত আজ জীবন্ত হয়ে উঠবে। আমরা দেখব সেসব। আমি আপনাকে দেখাবো। ভয় পাবেন না। ভয় কি? আমি তো রয়েছি আপনার সাথে। আপনি মহাভাগ্যবান। অবিশ্বাসীরা এসব দৃশ্য দেখতে পায় না। আমি জানি আপনার মনে বিশ্বাস আছে, তাই তো আপনাকে দেখাবো। এবার আসুন,
আসুন আমার সঙ্গে। হাত তুলল কুইকিস্টো। জাদুকরের ভঙ্গিতে হাতখানা ঘুরিয়ে নিল জিওফ্রের মুখের সামনে। সঙ্গে সঙ্গে জিওফ্রের সমস্ত শরীরটা শক্ত হয়ে উঠল। মুখ হল কৌতূহলহীন, একেবারে ভাবলেশহীন। এলোমেলো ঠান্ডা হাওয়া বইতে লাগল। মাটি থেকে উঠতে লাগল উত্তপ্ত বাষ্প। একটা অতিকায় কালো বাদুড়ের ডানায় মুহূর্তের জন্য ঢেকে গেল চন্দ্রগোলক। সমস্ত পরিবেশটাই যেন আচম্বিতে প্রেতায়িত হয়ে গেল। এবার পিরামিডটার দিকে এগোলো কুইকিস্টো। নিশির ডাকে ঘুমন্ত মানুষ যেমন পথ চলে, ঠিক তেমনিভাবে তাকে অনুসরণ করল জিওফ্রে বেলিউ। তার মধ্যে স্বাধীন ইচ্ছা অনিচ্ছার এক ফোঁটা যেন আর অবশিষ্ট নেই। কুইকিস্টোর ইচ্ছাই এখন তার ইচ্ছা। কুইকিস্টো এখন তাকে যেমন করে চালাবে সে তেমনিভাবে চলবে। সিঁড়ি দিয়ে পিরামিডে উঠতে লাগলো দুজনে। প্রথম প্ল্যাটফর্মটায় পৌঁছল। তারপর কুইকিস্টো ঘুরল ডান দিকে। বিশাল পিরামিড মন্দিরের একটা পাশ সম্পূর্ণ ঘুরে সে এসে থামল একটা জায়গায়। তারপর খুঁজে পেতে বেশ কষ্ট করেই একখণ্ড পাথরের উপর শরীরের সমস্ত চাপ দিল। ধীরে ধীরে পিরামিডের গায়ে একখানা চৌকো পাথর ঘুরে গেল। দেখা গেল একটা সংকীর্ণ দ্বার পথ। কুইকিস্টো ঢুকল সে পথে। জিওফ্রেকে সঙ্গে আসতে ইশারা করল। নিঃশব্দে অনুসরণ করল জিওফ্রে। পিরামিডের ভিতরে জমাট বাঁধা অন্ধকার। এ অন্ধকার বুঝি হাতে ধরা যায়, এ অন্ধকারে বুঝি মাথা ঠুকে যায়। পকেট থেকে দেশলাই বের করল কুইকিস্টো। একটা মশাল জ্বালালো। ও আগে ভাগেই সব সাজ সরঞ্জাম ঠিকঠাক করে রেখে গিয়েছিল। মশালটাকে ও দেওয়ালের একটা ফাটলে গুঁজে দিল। তারপর মশালটা ভালো করে জ্বললে ফাটল থেকে বের করে সেটাকে হাতে নিল। এক হাতে মশালটাকে উঁচু করে অন্য হাতে জিওফ্রের হাত ধরে সামনের দিকে এগোলো কুইকিস্টো। পিরামিডের গর্ভে আঁকাবাঁকা পাথুরে পথ। মশালের আলো সম্বল করে সে পথে এগোলো দুজন। শেষ পর্যন্ত ওরা এসে পৌঁছল একখানা ঘরে। ঘরখানা 20 ফিট বাই 12 ফিট। দেওয়ালের দুখানা পাথরের মাঝখানে একটা সংকীর্ণ ফাটল। সেই ফাটলে মশালের গোড়াটা গুঁজল কুইকিস্টো। নতুন একটা মশাল জ্বালালো। এ মশালটাকেও আগে ভাগেই ঘরের ভিতরে এনে রাখা হয়েছিল। ঘরখানি খালি, কোনো জিনিসপত্র নেই, কিন্তু দেওয়ালে খোদাই করা রয়েছে প্রাচীন আমলের সূক্ষ্ম কারুকার্য। ঘরের চারপাশের দেওয়ালে মেঝে থেকে 1 গজ উঁচু পড়ন্ত জায়গায় রয়েছে অপূর্ব সব চিত্রকলার নিদর্শন। তার উপরে দেওয়ালের গায়ে খোদাই করা রয়েছে নানা দেবতা আর পুরোহিতদের মূর্তি। ঘরের সিলিংয়ে খোদাই করা বিশাল চন্দ্রগোলক, তার মধ্যে চন্দ্রদেবীর প্রতিমূর্তি। নিশ্চলভাবে দাঁড়িয়ে রইল বেলিউ। সে যেন একটা যন্ত্র, যন্ত্রীর পরশের অপেক্ষায় রয়েছে। যন্ত্রীর ছোঁয়া পেলেই যন্ত্র হবে সচল, হবে প্রাণবন্ত। কুইকিস্টো দেরি করল না। সে ঘরের কোণ থেকে একটা ফ্লাস্ক নিয়ে এলো। জিওফ্রের মুখের সামনে কয়েকবার হাত ঘুরিয়ে সে ফ্লাস্ক থেকে খানিকটা তরল পদার্থ ঢালল একটা পানপাত্রে। তারপর পানপাত্রটা জিওফ্রের দিকে এগিয়ে ধরে
সাপ খেলানো সুরে শুরু করল। পান করুন মিস্টার বেলিউ, পান করুন। এরকম জিনিস আগে কখনো চোখে দেখেননি। আমরা লাল মানুষেরাই কেবল এরকম পানীয় তৈরি করতে পারি। এই পানীয় তৈরি করা হয় বিশেষ প্রয়োজনে। আমি নিজের হাতে আপনার জন্য এ অমূল্য সুরা সার তৈরি করেছি। পান করুন, পান করুন। জিওফ্রে পান করল। ঘুম, ঘুম, ঘুম। জিওফ্রের দু চোখের পাতায় ঘুম নেমে আসছে। কে যেন ঘুম পাড়ানিয়া গান গাইছে। ঘুমো, 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 আয় ঘুম আয়, তেপান্তরের মাঠ পেরিয়ে ঘুমায়। চাঁদের আলোর বন্যায় সাঁতার কাটতে কাটতে ঘুমের দেশ থেকে ঘুম পরীরা নেমে আয়, আয় ঘুমায়। অন্ধকার, অন্ধকার, সবই এখন অন্ধকার। মশালের দীপ্তি হারিয়ে ফেলছে, ওগুলো নিভে আসছে। ওকে নিজেকে বুঝি হারিয়ে ফেলেছে জিওফ্রে। ও কোথায়? ও কেন এসেছে এখানে? কেন কেন? মাথার মধ্যে তরল অন্ধকারের স্রোত। মাথাটা অসাড় হয়ে আসছে। আর কিছু ভাবতে পারছে না জিওফ্রে। জিওফ্রে পড়ে যাচ্ছিল। দুখানা শক্ত হাত বাড়িয়ে কুইকিষ্ট ধরে ফেলল ওর অবচেতন দেহটাকে। পাথুরে মেঝের উপর ভালো করে শুইয়ে দিল জ্ঞানহারা জিওফ্রেকে। কোথায় যেন একঘেয়ে সুরে মন্ত্রপাঠ হচ্ছে। সুরের সঙ্গে তাল রেখে হাততালি দিচ্ছে যেন কারা। আচম্বিতে উচ্চগ্রামে কেমন যেন ঢেউ খেলানো সুরে কে যেন গান শুরু করল। গান চলছে তো চলছেই, থামবার কোনো লক্ষণ নেই। মন্ত্র বা গানের ভাষা জিওফ্রে বুঝতে পারছে না, কিন্তু এ সুর, এ মন্ত্রের ধ্বনি রক্তে কেমন মাতন ধরিয়ে দিচ্ছে। দেহের ভিতর উঠছে যেন প্রচণ্ড ঝড়। পিরামিড মন্দিরের সবচেয়ে উঁচু প্ল্যাটফর্মটার কিনারায় দাঁড়িয়ে আছে বেলিউ। নিচের দিকে তাকালে দেখা যায় জনস্রোত। হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে পিরামিডের পাদদেশে। চারদিক থেকে আরও জনতার প্রবাহ আসছে। আকাশে পূর্ণ চন্দ্র, আকাশ নির্মেঘ। উজ্জ্বল জ্যোৎস্নায় সমস্ত জগৎ যেন প্লাবিত। সিঁড়ির নিচে হাজার হাজার লালচে বাদামি মানুষ দেখে বেলিউ কেমন যেন অস্বস্তি বোধ করল। লোকগুলো অর্ধনগ্ন, প্রায় নগ্ন। তারা শূন্যে দুহাত তুলেছে, হাত নাড়ছে, চিৎকার করছে। প্রত্যেকটা মানুষ উত্তেজনায় উন্মত্ত। ওই ঢিপি ভেঙে দিলে যেমন পিলপিল করে ওই পোকারা বেরিয়ে আসে, ঠিক তেমনি করে দলে দলে বেরিয়ে আসছে মানুষ। জড়ো হয়েছে পিরামিডের নিচে, সিঁড়ির প্রথম ধাপের কাছে। জিওফ্রে পিছন ফিরল। সে দাঁড়িয়ে আছে একটা মন্দিরের প্রবেশ পথের কাছে। এ মন্দির চন্দ্রদেবীর মন্দির। মন্দিরের থাম আর দেওয়ালে দেবীর খোদাই করা মূর্তি। দামি পোশাক পরা অনেক পুরোহিতের মূর্তিও খোদাই করা রয়েছে এখানে ওখানে। পুরোহিতেরা নতজানু। ওরা বোধহয় আকাশের রানীকে শ্রদ্ধা নিবেদন করছে। মন্দিরের মাঝখানে একখানা বিশাল গোলাকার প্রস্তরখণ্ড। প্রস্তরখণ্ডের উপর বিচিত্র সূক্ষ্ম কারুকার্য। গোল পাথরখানার মাঝখানে একটা বিরাট গর্ত। গোলাকার পাথরখানার তিন পাশে তিনজন পুরোহিত। ওদের হাতে
হাড়ের তৈরি অত্যন্ত ধারালো 3খানা ছুরি, কিছুটা নিশ্চল। ওরা অপেক্ষা করে আছে। কিসের জন্য অপেক্ষা করছে ওরা? নিচের জনতার তুমুল কোলাহল হঠাৎ থেমে গেল। কোথাও কোনো শব্দ শোনা যাচ্ছে না। চারিদিক নিঝুম, থমথম। একটা অলৌকিক অপার্থিব পরিবেশ যেন ঘনিয়ে আসছে। জিওফ্রে তাকালো নিচের দিকে। লাল মানুষেরা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। ওদের মাঝখানে এখন পথের মতো একটা ফাঁকা জায়গা। পথটা চলে গিয়েছে সিঁড়ি পর্যন্ত। স্ট্যাচুর মতো নিশ্চল পুরোহিতেরা হঠাৎ যেন প্রাণবন্ত হয়ে উঠল। আঙুল দিয়ে ছুরির ধার পরীক্ষা করল তারা। তাকালো নিচের সিঁড়ির দিকে। হঠাৎ জিওফ্রের মনে হলো তার পাশে কে যেন এসে দাঁড়িয়েছে। তাকিয়ে দেখল এক অর্ধনগ্ন মূর্তি। লোকটার মুখখানা কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, এ তো দোভাষী কুইকেস্টো। ও এখানে কি করে এলো? আগের কতগুলো ঘটনা যেন মনে এসেও আসছে না। ফিসফিস করে বলতে লাগলো কুইকেস্টো। আসছে, সে আসছে মিস্টার বেলিউ। বলি আসছে, চন্দ্রদেবীর বলি। আকাশের দিকে তাকান, দেবী গোল হয়েছেন, সম্পূর্ণ গোল। শুভ মুহূর্ত এগিয়ে আসছে। চমৎকার ইংরাজিতে কথা বলছে কুইকেস্টো। ওর ইংরাজি তো ভাঙা ভাঙা। এত চমৎকার ভাষায় তো ও বলে না। কিন্তু জিওফ্রে এমন মুগ্ধ হয়ে পড়েছে যে কুইকেস্টোর মুখে এমন পরিশীলিত ভাষা শুনেও অবাক হলো না। ওই তো বলি মিস্টার বেলিউ। বছরের এই সময় পূর্ণিমা তিথিতে দেবী যখন মাথার উপর দিয়ে উঠে আসেন, তখন আমাদের বন্দীদের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শক্তিমানকে বেছে নেওয়া হয় বলির জন্যে। বলির আগে 1 মাস তাকে স্বাধীনতা দেওয়া হয়, সম্পদ দেওয়া হয়। সেই 1 মাস আমাদের সব কিছু তার হয়ে যায়। অবশ্য সে যাতে পালাতে না পারে সেদিকে নজর রাখা হয়। এখন এই বলির শুভ মুহূর্তে তাকে এগিয়ে আসতেই হবে। দেখুন। দুদল জনতার মাঝখানের ফাঁকা পথে একটা মিছিল এগিয়ে এলো। মিছিলটা এসে থামল সিঁড়ির সামনে। লম্বা, সুগঠিত, নমনীয় দেহের একজন মানুষ এগিয়ে এলো। লোকটার মাথায় কোনো পাখির পালকের মুকুট নেই, ঊর্ধ্বাঙ্গে কোনো বসন নেই, নিম্নাঙ্গে সাদা কৌপিনের মতো একখণ্ড কাপড়। ধীরে ধীরে লোকটা সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। সিঁড়ির প্রত্যেক ধাপে থেমে একবার করে পাথরে পদাঘাত করতে লাগলো। কি করছে লোকটা? প্রত্যেক ধাপে মাটির বাঁশি ভেঙে আসবার অনুকরণ করছে। তার অর্থ কি? এই মরজগতে ও যে সমস্ত গান, যে সমস্ত আনন্দ ফেলে যাচ্ছে, ওই পদাঘাত হচ্ছে তারই প্রতীক। বলি ততক্ষণে প্রথম প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। এখানে সে একটু থামল, তাকালো নিচের দিকে। নিচের উন্মত্ত জনতা তীব্র তীক্ষ্ণ চিৎকার করে উঠল। হাত নেড়ে এবং নানান অঙ্গভঙ্গি করে বলিকে সামনের এগিয়ে যেতে ইঙ্গিত করল। বলি তাকালো উপরের মন্দিরের দিকে, তারপর আবার উঠতে লাগলো। দ্বিতীয় প্ল্যাটফর্মটায় পৌঁছে সে আবার থামল। বেলিউর মনে হলো সে বলির মুখখানা দেখতে পাচ্ছে। সুন্দর মুখ। সে মুখে সাহস এবং দৃঢ় সংকল্পের ছাপ। দ্বিতীয় প্ল্যাটফর্ম ছেড়ে লোকটা আবার উঠতে লাগলো। এটাই শেষ পর্যায়ের ওঠা। পরিপূর্ণ চাঁদের আলোয় বেলিউ এবার লোকটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে।
এতগুলো সিঁড়ি ভেঙে উঠছে ওর ঘামে ভেজা শরীরটা চাঁদের আলোয় চিকচিক করছে। সুগঠিত শরীরে পেশিগুলো তরঙ্গায়িত হয়ে উঠছে সিঁড়ি ভাঙবার সময়। লোকটা এবার তৃতীয় প্ল্যাটফর্মটার কাছাকাছি এসে পড়েছে। মন্দিরের 3 পুরোহিত প্রতীক্ষা করে আছে ব্যগ্রতা আর উৎকণ্ঠা নিয়ে। প্রধান পুরোহিত ডান হাতের শক্ত মুঠিতে চেপে ধরেছে হাড়ের ছুরিখানা। চাপা উত্তেজনায় তার বাঁ হাতের মুঠি একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। বেলিউ আর তার সঙ্গীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দীর্ঘদেহী বলিহান বলি ধীর পদক্ষেপে এগিয়ে গেল 3 পুরোহিতের দিকে। নিচের জনতার দৃষ্টিসীমার বাইরে চলে গেল সে। নিচ থেকে ভেসে এলো তুমুল কোলাহল শব্দ। উন্মত্ত জনতা দুর্বোধ্য ভাষায় 3 বার যেন গর্জন করে উঠল। তারপর সব চুপ। কোনো দিক থেকে ক্ষীণতম শব্দটুকু পর্যন্ত আসছে না। এক অসহ্য স্তব্ধতা। বলি এগিয়ে এলো প্রধান পুরোহিতের কাছে। অভিবাদনের জন্য মাথা নিচু করে বলিষ্ঠ এবং পেশিবহুল দুখানা হাত সামনের দিকে বাড়িয়ে ধরল বিনীত প্রার্থনার ভঙ্গিতে। প্রধান পুরোহিত গতিহীন, নিশ্চল। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বলির চমৎকার পৌরুষময় সুগঠিত দেহখানার দিকে। এইবার চন্দ্রদেবীর কাছে ওকে বলি দেওয়া হবে। আকাশের রানী তৃপ্ত হবেন। জিওফ্রে ফিস করে তার সাথীকে জিজ্ঞেস করল, লোকটাকে নিয়ে এখন কি করা হবে? এবার পুরোহিতরা ওকে হত্যা করবে। তারপর দেহটাকে ছুঁড়ে দেওয়া হবে নিচে জনতার কাছে। শয়তানের দল! কে শয়তান? কুইকিস্টো জিওফ্রের মুখের সামনে একবার ডান হাতখানা ঘুরিয়ে নিল। জিওফ্রের সমস্ত দেহটা এবার থরথর করে কেঁপে উঠল। কে শয়তান? কে শয়তান? বলুন, বলুন কে শয়তান? কারা শয়তান? সাদা মানুষেরা শয়তান। তারা আমাদের দেশ কেড়ে নিয়েছে, আমাদের সভ্যতাকে নষ্ট করে দিয়েছে। আমরা যারা আছি তারাও এখন নিজ দেশে পরবাসীর মতো। নিছক বেঁচে থাকবার জন্য আমাদের ঘৃণ্য দাসত্ব বরণ করতে হয়। শয়তান ওই সাদা মানুষেরা আজ আমাদের প্রভু। কিন্তু এই অবস্থা চিরকাল থাকবে না। জ্যোতির্ময় মহান সূর্য দেবতা আর দীপ্তিময়ী মহান শক্তিধারিণী চন্দ্রদেবীর বরে আবার আবার আমরা জেগে উঠব। আবার আমাদের অভ্যুত্থান হবে। আজকেট আর ইনকা সভ্যতার বিলুপ্ত গৌরব, বিগত মহিমা আবার আমরা ফিরিয়ে আনব। উত্তেজনা এবং আবেগে কুইকিস্টোর গলার স্বর থরথর করে কাঁপতে লাগল। তুমি তুমি কে? আমি? কেন? আমি দোভাষী কুইকিস্টো। না না, তোমার সত্য পরিচয় কি? আমি লাল মানুষদের শেষ রাজার শেষ বংশধর। আমার দেহের শিরায় শিরায় বইছে রাজ রক্ত, খাঁটি লাল মানুষের রক্ত। তোমরা তোমরা আমাকে বর্ণসংকর ভেবেছ। আমি কিন্তু মোটেই তাই নই বিদেশি। কিছুটা আত্মস্থ হলো কুইকিস্টো। তারপর বলল, এক্ষুনি বলি হবে। অনুষ্ঠানটা ভালো করে দেখুন মিস্টার বেলিউ। বলির দেহটা নিয়ে কি করা হবে? নিচের জনতা ওর দেহটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। বলি মাথা নিচু করে হাত দুখানা সামনে বাড়িয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। ছুরি তুলে প্রধান পুরোহিত এগিয়ে এলো। হতভাগ্য বন্দির কাছ থেকে পুরোহিত এখন মাত্র 1 পা দূরে।
বলির গলাটা চেপে ধরবার জন্য প্রধান পুরোহিত বাঁ হাতখানা বাড়ালেন। আচম্বিতে বন্দি সোজা হয়ে উঠল। বিদ্যুৎ গতিতে সে এক লাথি মারল প্রধান পুরোহিতের পেটের উপর। আচমকা লাথি খেয়ে পুরোহিতের মুখ থেকে অস্ফুট একটা শব্দ হলো শুধু। সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল পাথুরে মেঝেতে। বাকি দুজন পুরোহিত ছুরি উঁচিয়ে লাফিয়ে এলো বলির দিকে, কিন্তু প্রচণ্ড এক ঘুষি খেয়ে ওদের একজন ঘুরে পড়ে গেল। তৃতীয় পুরোহিত তার ছুরি বসিয়ে দিল বাহুমূলে, কিন্তু এটাই তার শেষ কাজ। বাহুমূলে ছুরি গিঁথে গেলেও অসীম শক্তিশালী বন্দী দুই হাতে তৃতীয় পুরোহিতের গলা টিপে ধরে তাকে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিল নিচে, জনতার মাঝখানে। জনতা উল্লাসে চিৎকার করে উঠল। জনতার ধারণা হলো বলিকে তাদের মাঝখানে ছুঁড়ে ফেলা হয়েছে। কয়েকজন তো দারুণ উত্তেজনায় ছুটতে ছুটতে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে খানিকটা উপরেই চলে এলো। এদিকে চেতনা ফিরে পেয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো প্রধান পুরোহিত। ছুরি তুলে সে বলির পিছনে গিয়ে দাঁড়ালো। বলির মুখ সামনের দিকে। সে কিছু বুঝে উঠবার আগেই পুরোহিত তার পিঠে আঘাত করতে চাইল, কিন্তু না, প্রধান পুরোহিত এবারও বলিকে আঘাত করতে পারল না। ছুটে গিয়ে পুরোহিতের উপর ঝাঁপিয়ে পড়ল জিওফ্রে বেলিউ। আচমকা বেলিউর পলকা দেহের ধাক্কায় প্রধান পুরোহিতের ভারী দেহটা ঘুরে গেল। পুরোহিতের উদ্যত হাতখানাকে টেনে নামালো বেলিউ। বলির পিঠে আর ছুরির আঘাত করা হলো না। পুরোহিতের হাত থেকে ছুরিখানা পড়ে গেল। সে এবার জাপটে ধরল বেলিউকে। দুজনে জড়াজড়ি করে পড়ল মন্দিরের মেঝেতে। বন্দি বলি চকিতে ঘুরে দাঁড়ালো। ঘুষি খেয়ে অচৈতন্য দ্বিতীয় পুরোহিতের দেহটাও সে ছুঁড়ে দিল নিচের দিকে। এবার সে এগিয়ে এলো বেলিউকে সাহায্য করবার জন্য, কিন্তু বেলিউ আর প্রধান পুরোহিত তখন জড়াজড়ি করে গড়াতে গড়াতে প্রথম প্ল্যাটফর্মের কিনারায় এসে পড়েছিল। এক মুহূর্ত ওরা কিনারায় রইল। তারপর জড়াজড়ি করে ওরা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল নিচে। বলি হতবাক। বেলিউ কোথায় গেল? সেটাই তো, বেলিউ গেল কোথায়? সারা রাত অধ্যাপক বেকার আর ক্যাপ্টেন স্ট্যান্ডিস পরস্পরকে বারবার একই প্রশ্ন করলেন। সমস্ত ক্যাম্পটাকে জাগিয়ে তোলা হয়েছে। সন্ধানকারী দল পাঠানো হয়েছে নানান দিকে, কিন্তু এখনো পর্যন্ত জিওফ্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। কুইকিস্টো, সে হতভাগাই বা কোথায়? জিওফ্রে কি কুইকিস্টোর সঙ্গেই কোথাও গেল নাকি? ছেলেটাও তো আচ্ছা অবিবেচক, কাউকে কিছু না জানিয়ে। সকাল হলো, জিওফ্রের দেখা নেই। অধ্যাপক বেকার এবং ক্যাপ্টেন ক্লান্ত। তাদের মনে দুশ্চিন্তার কালো মেঘ ক্রমশ ঘন হয়ে উঠছে। কোনো রকমে নম নম করে প্রাতরাশ সেরে অধ্যাপক দলের সমস্ত কুলি কামিনকে ডেকে পাঠালেন। এবার কুইকিস্টোকেও দেখা গেল। ক্যাম্প ছেড়ে কোথায় গিয়েছিলে কাল? ক্রুদ্ধস্বরে ক্যাপ্টেন প্রশ্ন করলেন। আগে বিশেষ প্রয়োজনে একবার গাঁয়ে যেতে হয়েছিল। তা জানিয়ে যেতে পারোনি? আগে খবরটা শুনে হঠাৎ চলে যেতে হলো, জানিয়ে যাওয়ার সময় পেলাম না একদম। আবার ফিরে এসে শুনছি মিস্টার বেলিউকে নাকি পাওয়া যাচ্ছে না। উৎকণ্ঠিত স্বরে অধ্যাপক বললেন। পাওয়া যাচ্ছে না। ঠিকই শুনেছ। শোনো শোনো, এবার কি করতে হবে বলুন। তোমার লোকজনদের ছোট ছোট দলে ভাগ করতে হবে। প্রত্যেক ভাগকে এক একটা এলাকায় খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজতে হবে। প্রতিটি ইঞ্চি জমি খুঁজতে হবে। সন্ধানকারীদের পাঠিয়ে তুমি সোজা এখানে চলে আসবে। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, তুমি আর আমি যাব পিরামিডের দিকে। জিওফ্রে ওদিকটায় খুব ঘুরঘুর করত। যাও যাও, তাড়াতাড়ি কাজ শেষ করে এসো। নানা দিকে সন্ধানকারী দল পাঠিয়ে 15 মিনিটের মধ্যেই ফিরল কুইকিস্টো। আর এক মুহূর্ত দেরি নয়, চলো চলো বেরিয়ে পড়ি। কুইকিস্টো, মিস্টার বেলিউ কোন দিকে যেতে পারে বলে তোমার মনে হয়? জানো, ওর শরীর সুস্থ নেই। কুইকিস্টোর মুখ
ভাবলেশহীন, যেন মরার মুখোশ পরে আছে ও। অধ্যাপকের কথা শুনে কিছুক্ষণ কি যেন ভাবল কুইকিস্টো, তারপর বলল, আচ্ছা মিস্টার প্রফেসর, মিস্টার বিলিউকে যে খুঁজে পাবে আপনি তাকে টাকা দেবেন, এইরকম একটা ঘোষণা যদি আমার লোকজনদের মধ্যে করা যায় তাহলে বোধহয় সুফল হবে। পুরস্কারের লোভে প্রত্যেক সন্ধানকারীরা তখন ভালো করে খুঁজে দেখবে। এটা মন্দ বলনি। জিওফ্রেকে যদি জীবিত অবস্থায় ফিরে পাই তবে পুরস্কার দিতে আমার আপত্তি নেই। আমি আমার লোকজনদের কাছে পুরস্কারের কথাটা ইতিমধ্যে ঘোষণা করেই দিয়েছি। ভেবেছিলাম এতে আপনার কোনো আপত্তি হবে না। আপত্তি হওয়ার কথাও নয় অবশ্য। ও, পুরস্কার ঘোষণা করেই এসেছ? কত ঘোষণা করেছ? বেশি বলিনি মিস্টার প্রফেসর। আপনারা দেশ ছেড়ে বিদেশ ভুঁইয়ে এসছেন, যে কাজে এসছেন তাতে কত টাকার দরকার আপনাদের। আমার তো একটা বিবেচনা আছে। তবু শুনি, কত বলেছ? বললাম তো, বেশি নয়, মোটে 100 পাউন্ড। এমনই দুঃসময়ে তুমিও ঘাড়ে কোপ মারলে? ঠিক আছে, যে লোক জিওফ্রেকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসতে পারবে তাকে আমি 100 পাউন্ডই পুরস্কার দেব। পিরামিডটার দিকে চলুন, আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এই নির্বোধটার কাছ থেকে খুব যে একটা সাহায্য পাওয়া যাবে তা তো মনে হয় না। কুইকিস্টোর চোখ দুটো মুহূর্তের জন্য জ্বলে উঠল। মুখে সে কোনো প্রতিবাদ করল না। দ্রুত এগিয়ে গেল কুইকিস্টো। অধ্যাপক আর ক্যাপ্টেন তাকে অনুসরণ করলেন। পিরামিডের সিঁড়ির কাছে এসে থামল দোভাষী। অপেক্ষা করতে লাগল ওদের দুজনের জন্য। মিস্টার বেলিউ হয়তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেছেন। তা হতে পারে। রাতের বেলা কোনো এদেশি মানুষই এই পিরামিডের কাছে খুঁজতে আসবে না। বিশেষ করে কাল ছিল পূর্ণিমার রাত, চন্দ্রদেবীর রাত। আশ্চর্য, এসব কুসংস্কার এতদিন পরেও টিকে আছে। কুসংস্কারটাও সংস্কার। সংস্কারের মৃত্যু সহজে হয় না। প্রথম প্ল্যাটফর্মটায় এসে ওরা থামলেন, কারণ অধ্যাপক হাঁপিয়ে পড়েছেন। শোনো কুইকিস্টো, অধ্যাপক ক্লান্ত হয়ে পড়েছেন। উনি একটু বিশ্রাম করুন এখানে, আমরা দুজনে একটু খুঁজে দেখি। প্ল্যাটফর্ম ধরে তুমি একদিকে যাও, আমি অন্যদিকে যাচ্ছি। দেখো পিরামিডের উপর কোনো মানুষের পায়ের ছাপ বা চলে যাওয়ার চিহ্ন দেখা যায় কিনা। উত্তর দিকে পৌঁছে তিনি দেখলেন কুইকিস্টো তার জন্য অপেক্ষা করে আছে। ক্যাপ্টেনকে দেখেই কুইকিস্টো উত্তেজিতভাবে চিৎকার করে উঠল, আসুন আসুন মিস্টার ক্যাপ্টেন, দেওয়ালের গায়ে একটা গর্ত দেখতে পাচ্ছি। গর্তের ভেতর বেজায় অন্ধকার। আপনার সঙ্গে দেশলাই আছে তো? এক লাফে ক্যাপ্টেন এগিয়ে এলেন দোভাষীর কাছে। উত্তেজিতভাবে বললেন, দেওয়ালের গায়ে গর্ত? কোথায়? গর্তের কাছে এসে দেশলাই জ্বাললেন ক্যাপ্টেন। গর্তের মধ্যে ঢুকে পড়লেন। সত্যি ভিতরে জমাট বাঁধা নিরন্ধ্র অন্ধকার। শ্বাস নিলেন ক্যাপ্টেন। ভিতরে কেউ গিয়েছে। গহ্বরের আবদ্ধ বাতাসে কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এসো এগিয়ে দেখা যাক। অন্ধকারে হাতড়ে হাতড়ে আঁকা বাঁকা পথ ধরে এগোলেন দুজনে। মাঝে মাঝে ক্যাপ্টেন দেশলাই কাঠি জ্বাললেন, কিন্তু মুশকিল হলো ক্যাপ্টেনের দেশলাইয়ে বেশি কাঠি নেই, তাই হিসেব করে কাঠি খরচ করতে হচ্ছে। শেষ পর্যন্ত সম্মোহিত জিওফ্রেকে কুইকিস্টো যে ঘরে নিয়ে এসেছিল সেখানে এসে পড়লেন ওরা। ক্যাপ্টেন আর একটা কাঠি জেলে উঁচু করে ধরলেন। তার পিছনে কুইকিস্টো, তার লাল মুখে ধূর্ততার বাঁকা হাসি। হায় ভগবান, ওই তো জিওফ্রে, ওই তো জিওফ্রে! উল্লাসে চিৎকার করে উঠলেন ক্যাপ্টেন। কাঠি পুড়ে আঙুলে আগুনের ছ্যাঁকা লাগাতে ক্যাপ্টেন কাঠির গোড়াটা ফেলে দিয়ে তাড়াতাড়ি আর একটা কাঠি জ্বাললেন। এবার তিনি দেখলেন দেওয়ালের ফাটলে আটকানো আতপোড়া মশাল দুটো। এখানে দারুণ একটা কোনো শয়তানির কাজ হয়েছে। কুইকিস্টোর দিকে তাকিয়ে খেঁকিয়ে উঠলেন ক্যাপ্টেন।
তার সেই রুদ্র রূপ দেখে চমকে উঠল কুইকিস্টো। বেলিউর অচেতন দেহের উপর ঝুঁকে পড়লেন স্ট্যান্ডিস। ও কি বেঁচে আছে? ওর দু হাতের আঙুলের গাঁটগুলো ক্ষতবিক্ষত, রক্ত শুকিয়ে জমে আছে সেখানে। এক টানে জিওফ্রের শার্টটা ছিঁড়ে ফেলে ওর বুকে কান রাখলেন ক্যাপ্টেন। হৃৎপিণ্ড থেমে যায়নি, স্পন্দন শোনা যাচ্ছে, তবে দুর্বল, খুবই দুর্বল। ভগবানের অশেষ দয়া, ও এখনো বেঁচে আছে, কিন্তু ওকে এক্ষুনি এই অন্ধকূপের বাইরে নিয়ে যেতে হবে। এসো, আমার সাহায্য করো। দেশলাইয়ের বাক্স প্রায় শেষ। হাত বাড়িয়ে দেওয়াল থেকে একটা আধপোড়া মশাল তুলে নিয়ে সেটাকে জ্বাললেন ক্যাপ্টেন। তারপর মশালটা দিলেন কুইকিস্টোর হাতে। মশালের আলোয় ঘরখানা আলোকিত হয়ে উঠল। হঠাৎ নিচু হয়ে ঘরের মেঝে থেকে একটা ছোট জিনিস তুলে নিলেন ক্যাপ্টেন, রাখলেন নিজের পকেটে। কুইকিস্টোকে মশাল হাতে এগোবার ইঙ্গিত করে ক্যাপ্টেন জিওফ্রের অচেতন দেহটাকে তুলে নিলেন। গর্তের ভিতর থেকে বেরিয়ে আবার খোলা বাতাসের রাজ্যে এসে পড়লেন ওরা, সেই প্রথম প্ল্যাটফর্মটার উপরে। অধ্যাপক বেকার তখন হতাশভাবে সেখানে পায়চারি করছিলেন। প্রফেসর, এই যে আমরা এখানে, জিওফ্রেকে খুঁজে পেয়েছি, ও বেঁচে আছে। ছুটে এলেন অধ্যাপক, তার চোখে মুখে স্বস্তি আর কৃতজ্ঞতার ছাপ। অচৈতন্য জিওফ্রেকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে বেশ কষ্টই হলো ক্যাপ্টেনের, কিন্তু শেষ পর্যন্ত ওরা নিরাপদেই নিচে নেমে এলেন। তারপর আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে চলে এলেন নিজেদের তাঁবুতে। জিওফ্রেকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। ওর দু ঠোঁট ফাঁক করে ফোঁটা ফোঁটা ব্র্যান্ডি দেওয়া হলো ওর মুখে। আধ ঘন্টা উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করার পর অধ্যাপক আর ক্যাপ্টেনের মনে একটু আশা দেখা দিল। জিওফ্রের বন্ধ দু চোখের পাতা তিরতির করে কেঁপে উঠল। তারপর চোখের পাতা খুলল, ফুলের কুঁড়ির মতো একটু একটু করে। শূন্য দৃষ্টিতে জিওফ্রে তাকালো চারপাশে, দুর্বোধ্য ভাষায় বিড়বিড় করে কি যেন বলল। কিছুক্ষণ পরে ওর কথাগুলো বোধগম্য হলো, কিন্তু ওর অস্পষ্ট কথাগুলোর তাৎপর্য ঠিক বোঝা গেল না। বলি কি ওদের হাতে ধরা পড়ল? শয়তানের দল! আমরা একসঙ্গে নিচে পড়ে গিয়েছিলুম। পুরোহিতটা বেজায় শক্তিশালী, ওর সঙ্গে লড়াই করা কি অত সোজা? অত সোজা? আধো তন্দ্রা আধো জাগরণে এসব কথা বলতে বলতে জিওফ্রে আবার গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। কিন্তু আগের রাতে কি হয়েছিল সে কথা জিজ্ঞেস করা হলে ও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, কোনো জবাব দিতে পারল না। আগের রাতের ঘটনা ওর মন থেকে সম্পূর্ণ মুছে গেছে। একটা রাতের সময়ের হিসেব হারিয়ে গেছে ওর জীবন থেকে। ক্যাপ্টেন স্ট্যান্ডিস কিছুতেই স্বস্তি পাচ্ছিলেন না। রাতের রহস্য ভেদ না করা পর্যন্ত কিছুতেই মানসিক স্বস্তি পাবেন না, এই কথাটাও তিনি বুঝতে পেরেছিলেন। তিনি ঠিক করলেন পিরামিডের ভিতর ঘটনাস্থলে আবার যেতে হবে, সেখানেই পাওয়া যাবে রহস্য ভেদের চাবিকাঠি। ঘনায়মান সন্ধ্যায় একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। গন্তব্যস্থল পিরামিড মন্দির। বাতি হাতে প্রথম প্ল্যাটফর্মটায় উঠলেন ক্যাপ্টেন। একটা লোক, কি যেন খুঁজছে লোকটা। কে? আদেশের সুরে প্রশ্ন করলেন ক্যাপ্টেন। লোকটা চমকে উঠলেও পরক্ষণেই সামলে নিল নিজেকে। আমি মিস্টার ক্যাপ্টেন। কুইকিস্টো? হ্যাঁ, আমি এরকমই আশা করেছিলাম। ধীরে ধীরে কুইকিস্টো এগিয়ে এলো ক্যাপ্টেনের কাছে। মিস্টার বেলিউ এখন কেমন আছেন মিস্টার ক্যাপ্টেন?
তিনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছেন। ব্যঙ্গের সুরে ক্যাপ্টেন বললেন। বেশ বেশ। তা তুমি এ সময় এখানে কি করছো? আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম। আমতা আমতা করে কুইকিস্টো উত্তর দিল, কিন্তু উত্তরটা ওর নিজের কাছেই কেমন যেন দুর্বল মনে হলো। ঘুরে ফিরে দেখছিলে? আর কোনো উদ্দেশ্য নেই তোমার? না না, আর কি উদ্দেশ্য থাকবে? একটু যেন দ্রুততার সঙ্গেই জবাব দিল কুইকিস্টো। কিছুক্ষণ কুইকিস্টোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন ক্যাপ্টেন। সেই অন্তর্ভেদী দৃষ্টির সামনে কুইকিস্টো যেন কুঁকড়ে এতটুকু হয়ে গেল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর নীরবতা ভেঙে কুইকিস্টো বলল, ক্যাপ্টেন, একটা কথা বলছিলাম। বলো। বলতে গেলে আমি তো মিস্টার বেলিউকে খুঁজে পেলাম। আমি তো পিরামিডের গায়ে গর্তটা আবিষ্কার করেছি। সেই পথে গিয়েই তো মিস্টার বেলিউকে খুঁজে পাওয়া গেল। তার মানে পুরস্কারের টাকাটা তুমি চাইছো, এই তো? হ্যাঁ মিস্টার ক্যাপ্টেন, পুরস্কারটা তো আমারই প্রাপ্য। কুইকিস্টো, তুমি বোধহয় এখানে কিছু খুঁজছিলে। চমকে উঠল দোভাষী। দেখো তো এইটা খুঁজছিলে কিনা। চট করে পকেট থেকে একটা জিনিস বের করে কুইকিস্টোর মুখের সামনে সেটা তুলে ধরলেন ক্যাপ্টেন। একটা কানের রিং। যে ঘরে আতপোড়া মশাল ছিল, যে অন্ধকূপ থেকে অচেতন জিওফ্রেকে উদ্ধার করা হয়েছিল, সেই ঘরের মেঝেতে আমি এটা কুড়িয়ে পেয়েছি। তোমার এক কানে রিং রয়েছে, অন্য কানে নেই। এটা তো তোমার কানের অলংকার, তাই না কুইকিস্টো? দোভাষীর চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। যারা লুকিয়ে রাখে তাদের পক্ষেই খুঁজে পাওয়া সহজ হয়। শয়তান তুমি! হ্যাঁ, তুমি জিওফ্রেকে ওখানে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিলে। তারপর হারিয়ে যাওয়া জিওফ্রেকে খুঁজে পেয়ে এখন পুরস্কারের টাকা চাইছো? তোমাকে আমি একটু ভালোভাবে শিক্ষা দিতে চাই। কুইকিস্টো পালাবার জন্য ছুটল, কিন্তু এক লাফে এগিয়ে ক্যাপ্টেন তার দু কাঁধ চেপে ধরলেন। ওর আর নড়বার ক্ষমতা রইল না। হতভাগ্য দোভাষীর দু কাঁধ ধরে ঝাঁকুনি দিতে লাগলেন ক্যাপ্টেন। কুইকিস্টো যেন শিকারী বিড়ালের হাতে পড়া বেচারা ইঁদুর। আমার ছেড়ে দিন মিস্টার ক্যাপ্টেন, আমি কিছু জানি না। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে তো দেবই। তোমার মতো ছুঁচোকে মেরে আর কি হবে? তবে তোমায় একটু শিক্ষা দেব। দুম করে কুইকিস্টোর মুখে একটা ঘুষি বসিয়ে দিলেন ক্যাপ্টেন। কুইকিস্টোর নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। ক্যাপ্টেন আবার ঘুষি মারলেন, আবার আবার। কুইকিস্টোর দুটো দাঁত ভেঙে গেল, ঠোঁট কেটে গেল দাঁতের আঘাতে। অস্পষ্ট স্বরে কুইকিস্টো বলতে লাগলো, দয়া করুন মিস্টার ক্যাপ্টেন, আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো এমন কাজ করব না। আমি অন্যায় করেছি, আমাকে এখনকার মতো ছেড়ে দিন। দুম দুম করে কুইকিস্টোর বুকে আর দুটো ঘুষি মেরে এক ধাক্কায় তাকে সরিয়ে দিলেন ক্যাপ্টেন। থরথর করে কাঁপছে কুইকিস্টো। ওর নাক মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। চোখের দৃষ্টি হয়ে গেছে ঝাপসা। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কুইকিস্টো টলতে টলতে এগোলো সিঁড়ির দিকে। ও হাঁফাচ্ছে, কিন্তু সিঁড়ির উপর পা ফেলতে পারল না। আচ্ছন্ন দৃষ্টি কুইকিস্টো। তার একখানা পা গিয়ে পড়ল প্ল্যাটফর্মের বাইরে, শূন্যে। বিদ্যুৎ গতিতে কুইকিস্টোকে ধরবার জন্যে এগিয়ে গেলেন ক্যাপ্টেন, কিন্তু না, বড্ড দেরি হয়ে গেছে। একটা আর্ত চিৎকার। হতভাগ্য দোভাষীর দেহটাকে মুহূর্তের জন্য দেখা গেল শূন্য পথে। তারপর নিচে থেকে ভেসে এলো ধপ করে একটা শব্দ। ক্যাপ্টেন স্ট্যান্ডিস নির্বাক। আকাশে প্রায় পূর্ণ চন্দ্রগোলক। রাতের রানী তার বলি গ্রহণ করলেন, তবে পূর্ণিমায় নয়, কৃষ্ণা প্রতিপদে।
এতক্ষণ শুনলেন লেখক জন আর ক্রসল্যান্ডের লেখা গল্প দেবী নষ্টচন্দ্র। গল্পের বিভিন্ন চরিত্রে সুদীপ, অরিজিৎ ও প্রতীক। গল্প পাঠে আমি শোভন। শব্দগ্রহণ, আবহ ও শব্দ সংযোজনে প্রতিম। পরিচালনায় প্রীতম। প্রচ্ছদ স্বপ্নীল। বিশেষ সহযোগিতা ঋতুপর্ণা। রেকর্ডিং স্টুডিও মেলোরিদম। আগামী পর্বে কাহিনীর সাতকাহনে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির থাকছি আমরা।